আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাগল হলি নাকি? এভাবে উকি দেওয়ার কি আছে? পড়ে গেলে আর শরীরের কিছু খুঁজে পাওয়া যাবে নাকি? অনি মুখ চেপে হেসে উঠল। ভুরু কুঁচকে ফেলল ফারাজ। সে হাসির কিছু বলেনি, তবু এই মেয়েটা হাসছে। আশ্চর্য, ফারাজ ভাই এখনো হাত ছাড়েনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ধরফর করছে তার হৃদয়খানি। সারফরাজ এবার হাত ধরে টেনে বলল, হয়েছে, আর হাঁটা লাগবে না, চল। ফারাজ ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার কিচ্ছু হবে না, আমি তো মরতে আসিনি। কেবিনে এসেই হাতটা ছেড়ে দিল। অর্নিলা বিছানায় জড়সড় হয়ে বসে বলল, ফারাজ ভাই, আপনি ভয় পেয়েছেন, ভয় পাবেন না। আপনি তো ডাক্তার মানুষ, কত মানুষের মৃত্যু দেখবেন। আমার মৃত্যুতে ভয় পেলে চলবে? ডাক্তাররা সবার মৃত্যু সহ্য করতে পারে অর্নিলা। এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু কাছের মানুষগুলোর মৃত্যু তারাও সহ্য করতে পারে না, কারণ দিন শেষে তারাও মানুষ, হৃদয় তাদেরও থাকে। অনি একগাল হেসে বলল, তাহলে বলুন ফারাজ ভাই, আমিও আপনার অনেক কাছের। সারফরাজ চেয়ে দেখলো অনি হাসছে। কথাগুলো বলার আগে ভাবেনি, এখন ভাবতে হচ্ছে। অনেক গভীর কথাই বলে ফেলেছে সে। রাত তখন অনেক গভীর। এই ছোট বিছানার উপর কোনোভাবেই গুটিসুটি মেরে শুয়ে আছে অর্নিলা। সারফরাজ দরজার সামনে থেকে অনিকে দেখছে। খোলা জানালা থেকে বাতাস আসছে তীব্রতরে। অনি কাঁপছে, ওর বোধহয় শীত লাগছে। সারফরাজ এগিয়ে গিয়ে জানালা বন্ধ করলো। এবার সাদা রঙের একটা লাইট জ্বলছে মাথার উপর। ঘরটা বোধহয় কাঁপছে। ঝাঁকুনি খাচ্ছে সারফরাজ। তার পুরো শরীর নড়ছে, অথচ নড়ছে না তার দৃষ্টি। চোখ অন্যদিকে ফিরছে না। এক দৃষ্টিতে সে চেয়ে আছে অনেক দিকে। এই মেয়েটার আকর্ষণ প্রবল অনেক। ফারাজ সেটা এড়িয়ে চলতে পারে না। সে আরো এগিয়ে গেল। অনেক কাছে সে অর্নিলার অনেক কাছে। মাথা উপর করে অনেকে দেখছে। চুলগুলো সুন্দর করে বেনুনি করা। ছোট ছোট চুলগুলো কপালে জোড়া হয়ে আছে। সারফরাজ হাত দিলাম, সেগুলো সরিয়ে দিল। তার হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সে বুঝতে পারছে সে প্রেমে পড়ে যাচ্ছে। ভালোবেসে ফেলেছে অনিকে। কিন্তু এই ভালোবাসা থাকবে তো চিরকাল? চিরকাল রইবে তো এই ভালোবাসার মুগ্ধতা? আচমকা চুমু খেলো অনির কপালে। তার হৃদস্পন্দন এবার বোধহয় একটু শান্ত হলো। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এতক্ষণ ধরে যেমনটা অনুভব করছিল, এখন আর তেমন লাগছে না। মনের উপর থেকে কোনো এক ভার যেন সরে যাচ্ছে। তার মন, হৃদয়, আত্মা তাকে বলছে ভালোবাসতে। এই ভালোবাসায় তারা তৃপ্ত। অনি চোখ মেলে তাকালো। ঘুমটা যেন হঠাৎই ভেঙে গেল। কিন্তু ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখেছিল। কপালে হাত রাখলো। ফারাজ ভাই তার কপালে চুমু খেয়েছে। লজ্জায় বিছানা চাদর শক্ত করে চেপে ধরল। অসম্ভব, এটা কখনো হতে পারে? ভাই তো তার হাতটা আজ অবধি ঠিক করে ধরল না। আলতো করে তার হাতে স্পর্শ না করে কপালে কেন করবে? এটা কি কখনো হয়? চারপাশ চোখ বুলিয়ে দেখলো ফারাজ ভাই নেই। কোথায় গেল ভাই? জানালাটা বন্ধ। ঘুমানোর আগে বেশ মনে ছিল জানালাটা খোলা। বন্ধ করলো কে? তাহলে কি ফারাজ ভাই এসেছিল? বিছানা ছেড়ে নামলো সে। ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝনঝন ট্রেনের শব্দ। ধরে ধরে সামনে এগিয়ে যাচ্ছে অনি। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আটকে গেল ফারাজ ভাইকে দেখে। ফারাজ ভাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনি অবাক দৃষ্টিতে দেখছে। ফারাজ ভাইয়ের চুলগুলো এলোমেলো হয়ে দোল খাচ্ছে। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অন্য হাত সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিচ্ছে। দৃষ্টি কোমল হলো। ভাইকে সিগারেট খেতে দেখে অত অবাক লাগলো না, কিন্তু অনির মনে হলো সে ভাইয়ার প্রেমে পড়ে গেল। আশ্চর্য, এটা কোন সময় হলো প্রেমে পড়ার মতো? এগিয়ে এসে কাছে দাঁড়ালো। ফারাজ তখনও অনির সম্পর্কে অবগত না। তার বিস্ময় দৃষ্টি ফারাজ ভাইকে ঘিরে। দ্রুত বেগে তার হৃদয়ের হৃদস্পন্দন চলছে। বুকে হাত রাখলো অনি। ফারাজের খেয়াল হলো শুধালো, অনি, তুমি এখানে কি করছো? আপনাকে দেখছি ফারাজ ভাই। ছোট ছোট চোখ করে চেয়ে রইল ফারাজ। এই মেয়েটা এত স্পষ্টভাষী, দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলছে। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিতে চাইল সে। বাদ সাধল অনি। তীব্র কণ্ঠে বলে উঠল, ফেলবেন না ফারাজ ভাই। কেন? আপনি দাঁড়িয়ে সিগারেট খান, আমি আপনাকে একটু দেখি। কথাগুলো বাড়ি খাচ্ছে। ফারাজ প্রথমে বুঝতে পারল না। একটু পর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো অনি? হ্যাঁ ফারাজ ভাই, পাগল হয়ে গেছি। আপনার প্রেমে পড়ে আমি সত্যিই পাগল হয়ে গেছি। ফারাজ চমকে উঠল। হাতে সিগারেট ফেলে দিল সে। অনির হাস্যোজ্জ্বল মুখটা নিমিয়ে গেল। সে বলে উঠল, জানেন
আপনাকে কতটা সুদর্শন লাগছিল দূর থেকে, আমি দেখেই তো প্রেমে পড়ে গেলাম। সারফরাজ জবাব দিল না। তার হাত ধরে ফের নিয়ে এলো ঘরের মধ্যে। হাতটা ছাড়তে যাবে অমনি অনি বলে উঠল, হাত ছাড়বেন না ফারাজ ভাই, আর একটু ধরে রাখুন। সারফরাজ কথা শুনল না, ধপ করে হাতটা ছেড়ে দিল। ঠোঁট উল্টে ফেলল অনি। ফারাজ তার কপালে টোকা দিয়ে বলল, আমার প্রেমে পড়ার জন্য আমায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? বাহ অনি। মানে ফারাজ ভাই? সিগারেট খেলে মরণ নিশ্চিত, তবুও ভালোভাবে কেউ মরতে পারে না, অথচ তুমি চাইছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে সিগারেট খাই। কি আবদার! অনি চোখ নামিয়ে ফেলল, মিনমিন স্বরে বলল, আমি ওভাবে বলিনি ফারাজ ভাই, আপনি দূর থেকে দেখতে পুরো মুভির হিরোর মতো লাগছে। আর নিজেকে কি ভাবছিলে, হিরোইন? দোষ কি ভাবলে ফারাজ ভাই? সব মুভিতেই তো হিরোর হিরোইন থাকে তার স্ত্রী, আমিও তো আপনার স্ত্রী। এসব কথা তোমাকে কেউ শিখিয়েছে? সে শিখবে, আমি নিজেই জানি। আপনি দেখেন না ফারাজ ভাই, আমি বড় হয়ে গেছি। আগে টপস পরতাম, এখন শাড়ি পরি। এখন আমি রান্নাও করতে পারি, ঘর গোছাতে পারি। আর কিছুদিন পর ভার্সিটিতেও ভর্তি হব, তখন আমি আরও বড় হয়ে যাব। এত বড় হয়ে কি হবে অনি? আপনাকে ভালোবাসতে পারবো। আকস্মিক কথায় ফারাজ চমকে উঠল। কিয়ৎকাল চেয়ে থাকার পর তার বিস্ময় ভাব কাটল। ট্রেনটা তখনই যেন থেমে যেতে লাগলো। হয়তো কোনো স্টেশনে এসেছে। সবকিছু কেঁপে উঠল। তাল সামলাতে না পেরে অনি এসে ঠেকলো সারফরাজের কাছে। তার দৃষ্টি পড়ে আছে ফারাজ ভাইয়ের খোলা শার্টের বুকের উপর। আজকের এই এক রাতে তারা অনেক কাছাকাছি এসেছে, যা গত কয়েক বছরেও যায়নি। ফারাজ ভাইয়ের প্রতি তার ভালোবাসার অনুভূতি সেদিন প্রথম এসেছিল, যেদিন দেখেছিল তার জন্য ফারাজ ভাই প্রতিবাদ করছে। সেদিন খুব ভয় পেয়েছিল, আবার আনন্দও হচ্ছিল। তার ফারাজ ভাই তার জন্য লড়ছে। সেদিন প্রথমবারের মতো তার হাত শক্ত করে ধরেছিল ফারাজ ভাই। সেই ছোঁয়া সে আজ অবধি ভুলতে পারেনি। অমনভাবে কেউ তাকে কখনো ধরে রাখেনি। ফারাজ ভাই আর শতবারও তার হাত ছুঁয়ে নিলে অমন অনুভূতি আর কখনো আসবে না, কখনো না। প্রথম অনুভূতির প্রথম ছোঁয়া, সব অন্যরকম, কখনো তা এক হয় না। ফারাজ মুখ নিচু করে তাকালো। অনি চোখ মেলে তাকালো তার দিকে। অনি তার হাত শক্ত করে ধরে নিল। ফারাজ ভুরু কুচকে নিল। আচমকা তার ওষ্ঠ ধরে আবদ্ধ করে নিল অনি। ফারাজ চমকে উঠল, বিস্ময়ে হতবাক সে। কোনো শব্দ করলো, কোনো কথা বলল না। 2 সেকেন্ডের মাঝে কি হলো ভাবতে সময় লাগলো। অনির অশ্রুসিক্ত নয়নের দৃষ্টিজোড়া তখনও বহমান। সে দূরেও যাচ্ছে না, কাছেও আসছে না, কেমন এক মায়ায় জড়িয়ে নিচ্ছে। ফারাজ মুখ ঘুরিয়ে নিল। অনি হাত ছাড়েনি তখনও। হন হন করে ফারাজ চলে গেল। হাতের বন্ধন আলাদা হয়ে গেল। অনেক কেঁদে উঠল। ফারাজ ভাই আবারও তাকে ফেলে চলে গেছে, সেদিনকার মতো। রাতে ঘুম থেকে উঠে পাগলের মতো খুঁজেছিল ফারাজ ভাইকে, কিন্তু পায়নি। আজও কি পাবে না? ফারাজ ভাই কি আজ আবারও চলে যাবে তাকে ফেলে? খানিকক্ষণ বাদে ট্রেন চলতে শুরু করেছে। অনেক নিশ্চুপ হয়ে বসে আছে, অশ্রুকণা শুকিয়ে গেছে। ফারাজ ভাই এখন এলো না। চলে যায়নি তো আবার? ফারাজ ভাইয়ের যা রাগ, হয়তো কোনো স্টেশনে নেমে চলেও গেল। কিন্তু তাকে এখানে একা ফেলে ফারাজ ভাই চলে যেতে পারে না। হঠাৎকার উপস্থিতি টের পেল, কেঁপে উঠল সে। ফিরে তাকিয়ে দেখলো সারফরাজ। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। কি বলবে কি বলবে ভেবে পাচ্ছে না। ফারাজ পানির বোতল এগিয়ে দিল তার হাতে। আবারও বেরিয়ে গেল ঘর ছেড়ে। তার সাথে যেন লুকোচুরি খেলছে ফারাজ ভাই। অর্নিলা তাদের নতুন বাসায় পা রাখল। শহরে এবারই বোধহয় তার প্রথম আসা। একটা বড় ভবনের 4 তলায় তাদের বাসা, পুরো একটা ফ্ল্যাট। অর্নিলার মনে আজে বাজে চিন্তা ঘুরঘুর করছে। এত বড় ফ্ল্যাটে ফারাজ ভাই কি একা একা থাকতো? কিভাবে থাকতো? কেউ আসতো না এখানে? স্ত্রীদের যেন একটা বিশেষ গুণই থাকে অকারণে স্বামীদের সন্দেহ করা। অর্নিলা সেখান থেকে বঞ্চিত হয়নি, তবে খানিকটা অবাক হয়েছে। ঘরের টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনটা হবার কথা না। ফারাজ ভাই সবসময় তার জিনিসপত্র গুছিয়ে রাখেন। এই স্বভাবটাই তার বেশ ভালো লাগে, কিন্তু এখানে সে খানিকটা যেন বিগড়ে গেল। অনেক কিছুই অগোছালো। ফারাজ ভাই যেদিন বাড়িতে ছিল সেদিনও বড্ড অগোছালো ছিল। সারফরাজ ব্যাগগুলো রাখলো কোনায়। ততক্ষণে দেখলো অর্নিলা কোমরের শাড়ির আঁচল গুজে নিচ্ছে, চারপাশ উকিঝুঁকি মারছে। সারফরাজ শুধাই, কিছু খুঁজছো অনি? ঝাড়ু খুঁজছি। কোথায় আছে? রান্নাঘরের দিকে। আচ্ছা। তোমার এখন কিছু করা লাগবে না, হাত মুখ ধুয়ে নাও, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। কিছু কেন আনবেন? বাজার করে নিয়ে আসুন, সারাটা দিন পড়ে আছে।
বাজার করে আনবো এখন? হ্যাঁ যান, এরপর এসে গোসল সারবেন। বলেই একদম ঘরের গিন্নির মতো সব কাজ নিজের কাঁধে তুলে নিল। একজন দায়িত্বশীল রমণী, সে এসে হাল ধরেছে তার ঘরের, নিজের সংসারের। সারফরাজের একটা মানিব্যাগ বের করে দেখে নিল, হ্যাঁ হয়ে যাবে। দরজার কাছে দাঁড়িয়ে বলল, বন্ধ করে দাও দরজাটা। আসছি। ছুটে গিয়ে দরজা বন্ধ করলো। ঘরের সব জিনিসপত্র একে একে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। পাকা হাতের কাজ, কোনো কিছু এদিক থেকে ওদিক হচ্ছে না। বালিশের কভার, বিছানার চাদর এসে জমা করলো বাথরুমের কাছে। সাবানের গুঁড়া পাওয়া গেল, বেশ, এগুলো সাবান পানিতে ভিজিয়ে আবারও ঘরে গেল। কেমন এক ভ্যাপসা গন্ধ বের হচ্ছে ঘর থেকে। ফারাজ ভাই তাদের ওখানে থেকেছে সেই দিনও তো কমখানেক না। জানালা খুলে দিল, হুড়মুড়িয়ে বাতাস আসছে। দক্ষিণ দিকের ঘর বোধহয়। এই ফ্ল্যাটের বেডরুম দুটো, মাঝখানে বড় বসার ঘর, একটা বাথরুম এই বেডরুমের ঘরে আর একটা বসার ঘরে, তার পাশেই রান্নাঘর। ঘরগুলো ভালোই বড়। এদিকে ব্যালকনিও আছে দেখা যাচ্ছে। এসবের কোনো যত্ন নেওয়া হয়নি। ফারাজ ভাই চাইলেই পারত ব্যালকনিতে ফুল গাছ লাগাতে, হয়তো সময় হয়নি। বেচারার তো পড়েই সময় শেষ হয় না, এসব করবে কখন? বিছানার চাদর বদলে দিল, বালিশগুলোর কভারে ভরে ঠিক জায়গায় রাখলো। জোড়া জোড়া বালিশ, অথচ মানুষ থাকতো একজন। কি আশ্চর্য! এসব ছোট বিষয় নিয়ে এমন মাথা ঘামাতে হয়? তার মন এতটা ছোট হয়ে যাচ্ছে। পুরো ঘর ঝাড়ু দিয়ে ময়লা এসে জমালো বসার ঘরে। কাজ এখনো বাকি। ফারাজ ভাই বাজার আনলে রান্না চাপাতে হবে, কতগুলো আধোয়া কাপড় চোপড় ধুতে হবে। কাজের শেষ নেই, অথচ অনিলা সব করে যাচ্ছে আনন্দে। তার আনন্দ হচ্ছে নিজের ছোট একটা অগোছালো সংসার। এই সংসার নিজেতে এখন সে সাজাবে, ভাবতেই আনন্দ পাচ্ছে। দরজায় কড়া নাড়ল কেউ। কে এসেছে? ফারাজ ভাই নাকি? হ্যাঁ, সময় তো অনেক হলো। কোমর থেকে শাড়ির আঁচল নামিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই এক মেয়েরই কণ্ঠ তার কানে এসে বাজল। সরফরাজ ভাইয়া, আপনি এসেছেন? মা আপনার জন্য এসব। মেয়ে থমকে চাইল। অনিলও চেয়ে আছে অদ্ভুতভাবে। মেয়েটার হাতে ভাতের প্লেট, খাবার নিয়ে এসেছে। কিন্তু কেন? চোখ ছোট ছোট করে ফেললো অর্নিলা। মেয়েটার গায়ের রং ফর্সা, সুশ্রী চেহারা, গোল গোল দুটো চশমা পরে আছে, চোখে মুখে একগাল হাসি। মনে হচ্ছে ফারাজ ভাইয়ের আশায় সে অনেক খুশি। নয়তো বা এত কম সময়ে কিভাবে টের পেল ফারাজ ভাই এসেছে? এত নজর রাখে সে? অর্নিলা প্রশ্ন করার আগে মেয়েটা শুধায়, কে তুমি? অনেক শরীর যেন জ্বলে উঠল। কত সাহস ভাবা যায়! তার বাসার সামনে দাঁড়িয়ে তাকেই জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা জবাব দিল না, উল্টো প্রশ্ন করল, তুমি কে? এখানে কি করছো? সারফরাজের কাছে এসেছি, সে আছে? ফারাজ ভাই তো তোমার ছোট নয়, নাম ধরে কেন ডাকছো? ওহ, এভাবেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি বাড়িওয়ালার মেয়ে, এই ওপরের তলায় থাকি। সরফরাজ ভাই এসেছে দেখে তার জন্য দুপুরের খাবার নিয়ে এলাম, মা পাঠিয়েছে। অনেকদিন পর এলো তো, হয়তো কিছু জোগাড় করতে পারবে না, তাই ভেবে। অর্নিলা ধপ করে ভাতের প্লেট হাতে তুলে নিতে গেল, অমনি মেয়েটা সরে গিয়ে বলল, এ কি করছো তুমি? এই ময়লা হাতে ভাতের প্লেট ধরছো? দেখি সরো, আমি ভেতরে গিয়ে রেখে আসি। অর্নিলা পাশ সরে দাঁড়ায়। মেয়েটা ভেতরে এসে সোফার উপর খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আশেপাশের দিকে তাকিয়ে থাকে। ঘরে পায়চারি করছে আর একা একাই বলছে, আমার নাম মেঘলা। তুমি মনে হচ্ছে পুরো ঘর পরিষ্কার করেছো, বেশ ভালো করেছো। এতদিন ঘরটা বন্ধ দেখে মনে হয় অনেক ধুলো পড়ে গিয়েছিল। অর্নিলা চুপচাপ তার কথা শুনছে আর মনে মনে আওড়াচ্ছে, কেন রে, তোর কি খুব কষ্ট হচ্ছে? হলে এসে পরিষ্কার করে দিয়ে গেলি না কেন? এখানে এসে ভাষণ দিচ্ছিস? আর তুই কে? হ্যাঁ, আমার ঘরে ঘোরাঘুরি করছিস কেন? মেঘলা এবার অর্নিলার দিকে ফিরল। মেঘলা তার চেয়ে বোধহয় ছোটই হবে, তবে খুব উড়নচণ্ডী আর চঞ্চল। আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কে? সারফরাজের সাথে এসেছো? কি হয় সে তোমার? ভাইয়া? তুমি কি তার দেখাশোনার জন্য এসেছো? অর্নিলার ইচ্ছে করলো ঘুরিয়ে মেয়েটাকে একটা চড় দিতে। এটা মেয়ে না, মাথা ব্যথা, পটর পটর করেই যাচ্ছে। আবারও ফারাজ ভাইকে নাম ধরে ডাকে, আবার জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা শাড়ির আঁচল কোমরে গুজল, দুহাত কোমরে রেখে বলল, আমি তোমার সরফরাজ ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। ভাবি এখন থেকে এখানে থেকেই ভাইয়ের দেখাশোনা করবে, বুঝতে পেরেছো মেঘু? মেঘলার চোখ মুখ যেন আটকে উঠল। ঈষৎ বিশ্বাসে স্তম্ভিত, তবে চালাক চতুর। দ্রুতই সামলে উঠে বলল, ভাইয়ার বিয়ে হয়ে গেল? কই, আমাদের তো দাওয়াত দিল না।
কিছু বললও না। অর্নিলা এগিয়ে গেল, ভাতের প্লেটের ওপর থেকে ঢাকনা সরিয়ে রাখলো। বাহ, বেশ ভালো আয়োজন। সবজি, ভাজি, মাছের তরকারি, ধোয়াটা গরম ভাত, আবার পাকড়ও আছে দেখছি। ধপ করে একটা মুখে পুরে বলল, তোমার ভাইয়ের বিয়ে হয়েছে আজ 2 বছরের বেশি হবে মেঘু। মেঘু রক্তবর্ণ দৃষ্টিতে চাইল, রাগ যেন তার শিরায় শিরায়। এর মধ্যে অর্নিলার মেঘু ডাক তার রাগ শত গুণে বাড়িয়ে দিচ্ছে। দাঁত কিরমির করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। অর্নিলার মুখে পৈশাসিক হাসি। দারুণ লাগছে কথাগুলো বলে। তার মন বলছে নির্ঘাত এই মেয়ে ফারাজ ভাইয়ের পেছনে সবসময় ছোটাছুটি করত, কুমতলব মনে আটত। এটা মেঘুকে একটা শিক্ষা দেবার দরকার। দরজা বন্ধ করতে মনে নেই, ওই পেতে গেছে এই খানিকক্ষণ আগে। সারফরাজ এসে দাঁড়ালো, বলে উঠল, দরজা খুলে দাঁড়িয়ে কি ভাবছো অনি? কিছু না, আপনি এসে গেছেন। দুহাত ভর্তি বাজারের ব্যাগ, গায়ের শার্ট ঘামে ভিজে একাকার, কপাল চুয়ে পড়ছে ঘাম। অনেক খুব স্বাদ আঁচল দিয়ে ঘামটুকু মুছে দিক। সে আগালোও বটে, কিন্তু ততক্ষণে ফারাজ ভাই হাত দিয়ে মুছে ফেললো ঘামটুকু। সোফায় এগিয়ে বলল, ফ্যানটা ছাড়ো অনি, অনেক গরম লাগছে। আপনি এত সব কিছু বাজার করতে গেলেন কেন? করবো না? কিছুই তো ঘরে নেই, একটা চালের দানাও নেই। সেদিন আমি মোহনগঞ্জ ফিরেছিলাম, সেদিন ঘরে কিছু না পেয়ে খালি পেটেই রওনা দিয়েছিলাম। অনি বিস্ময়ে তাকালো, সাহস করে হাত বিছিয়ে দিল কপালে। সারফরাজ তার মুখের দিকে চেয়ে আছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, নিজের এত অযত্ন কেন করেন ফারাজ ভাই? সারফরাজ জবাব দিল না, চেয়ে রইল। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। অনি আগালো। এতক্ষণে ফারাজের চোখ পড়ল টেবিলে। এখানে খাবার পড়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ করলো। হ্যাঁ, বাড়িওয়ালা আন্টি এসেছে, তার হাতেও একটা খাবারের থালা। সারফরাজ উঠে এসে তাকে সালাম জানালো। আন্টি অনিলার দিকে চেয়ে হেসে বলে উঠলেন, মেঘলা বলল তোমার বউ নাকি এসেছে, তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম একাই এসেছো, তাই একজনের খাবার পাঠিয়েছি, এখন আবার নিয়ে এলাম। সারফরাজ আন্টির থেকে খাবারের থালা এগিয়ে নিল, হেসে বলল, কোনো দরকার ছিল না আন্টি, আমরা ব্যবস্থা করেই নিতাম। বাজারের ব্যাগগুলো চোখে পড়ল। ঘড়ির দিকে ফিরে বললেন, আর কখন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শুনলাম বৌমা একাই নাকি অনেক কাজ করেছে, লক্ষ্মী মেয়ে বটে। ওহো, এমনি আন্টি, সারাদিন ঘরের কাজকর্ম নিয়েই থাকে। অনেক চমকে উঠল। তার মনে হলো ফারাজ ভাই তার প্রশংসা করলো। আন্টি চলে গেল। ফারাজ ভাই বলে উঠলেন, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, এরপর যা আছে করো। অনি মাথা দুলালো। সারফরাজ ঘরের দিকে চলে গেল। গোসল সেরে বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেছে। এক গাদা কাপড় দিয়ে কোমর ব্যথা ধরে গেছে অনির। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে বসার ঘরে এলো। রান্নাঘরে খুঁটিনাটি শব্দ শুনে উকি মারল। ভুরু কুচকে তাকালো সে। রান্নাঘর পরিষ্কারই শুধু বাকি ছিল। ফারাজ ভাই সেসব কাজ মিটিয়েছে। শুধু তাই নয়, বাজারের থলেটাও নেই, মনে হচ্ছে সব গুছিয়ে রেখেছে। চুলায় ভাত ফুটছে টকবগিয়ে। ফারাজ ভাই বোর্ডের উপর পেঁয়াজ কাটছে। অনেক দিকে ফিরে বলল, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পারলে একটু ঘুমিয়ে নাও, ততক্ষণে রান্না হয়ে যাবে। অনির কানে কথা ঠেকলো, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। ফারাজ ভাই বোধহয় গোসল সেরে বের হয়েছেন খানিকক্ষণ আগে। তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ঘাড় বেয়ে। অনি হাতের তোয়ালে নিয়ে এগিয়ে গেল। আচমকা চমকে উঠল সারফরাজ। অনি বলে উঠল, নড়াচড়া করবেন না ফারাজ ভাই, আপনার চুলগুলো মুছে দিই। এসবের কোনো দরকার নেই। আছে বলেই তো করছি। সারফরাজ নিচু হয়ে দেখল। অর্নিলা উচ্চতায় তেমন আহামরি কিছু না। পা দুটো উঁচু করে মাথার চুল মুছে দিচ্ছে সে। দেখে মনে হচ্ছে কোনো এক সময় পড়ে গিয়ে একটা কাণ্ড ঘটাবে। সারফরাজ হুট করেই সামনে ফিরতেই তাল সামলাতে না পেরে গেল অর্নিলা। আচমকা তার কোমর আঁকড়ে ধরল সারফরাজ। সব রমণীর মুগ্ধতা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু সবেমাত্র গোসল সেরে আসা রমণীর থেকে নয়। তার ভেজা চুলের ঘ্রাণ, মুগ্ধ শরীরের সুবাস, স্নাগ্ধ মুখের ভাব, এসব কিছুই কোনো পুরুষের থেকে এড়িয়ে যেতে পারে না। যে কেউই এই ফাঁদে পা দিবে। সারফরাজ নিজেও ফেসে গেল। অর্নিলা যেন ছাড়ার বদলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সারফরাজের অস্বস্তি হচ্ছে। সে যতই চাইছে দূরে সরে যেতে, ততই যেন কাছাকাছি এসে ঠেকছে। বহু কষ্টে সারফরাজ সামলালো নিজেকে। শান্ত স্বরে বলে উঠল, যাও, ঘরে যাও। অনেক মুস্কি হেসে ঘরের দিকে পা বাড়াতেই ফারাজ বলে উঠল, ওদিকে না, তোমার ঘর ওদিকে। কেন ফারাজ ভাই, আপনি আর আমি এক ঘরে থাকবো না? আপাতত না, সামনে তোমার পরীক্ষা। রাত জেগে তোমার পড়ার স্বভাব,
আর রাতে আমার ঘুম প্রয়োজন। সুবিধা হয় তুমি ওই রুমেই থাকো। ঈশাদ পরিহাস করে অনি শুধায়। এত অজুহাত দিচ্ছেন ফারাজ ভাই? অজুহাত না অনি, সামনে তোমার অ্যাডমিশন, ছেলে খেলা না। একবারই তুমি সুযোগ পাবে, অ্যাডমিশন তো আর বারবার আসবে না। তো আপনি সারা জীবন থাকবেন তো ফারাজ ভাই? সারফরাজ জবাব দিল না। অবাক বিস্ময়ে চেয়ে রইল অনির দিকে। মুস্কি হেসে অনি পা বাড়ালো ঘরের দিকে। বিছানায় এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে অনি, ঘুম আসছে না তার। বিছানা ছেড়ে নেমে পা বাড়ালো ফারাজ ভাইয়ের ঘরের দিকে। দরজার কাছে এসে হাত রাখতেই বুঝে গেল দরজা বন্ধ। কি আশ্চর্য, দুটো মানুষই থাকে এই বাড়ির মধ্যে, তাও ফারাজ ভাই এভাবে দরজা বন্ধ করে রাখতে পারলো? ভুরু যুগল কুচকে মুখ কালো করে ফেলল। দেখ ছাতার মাথা, ঘুমটাই নষ্ট হয়ে গেছে, আর ঘুমাতে ইচ্ছে করছে না এখন। দরজা দিকে চেয়ে রইল এক মনে। হঠাৎ মনে হলো দরজা খুলে যাচ্ছে। সত্যি সত্যি তাই হলো। দরজা খুলে সরফরাজ হতভম্ব। হতবাক দৃষ্টিতে চেয়ে রইল অর্নিলা। তার দৃষ্টিতে বিস্ময় ঘুরপাক খাচ্ছে। মনের কথা এভাবে সত্য হয়ে যায় সে জানত না। সরফরাজ গম্ভীর স্বরে শুধায়, এত রাতে এভাবে ঘোরাঘুরি কেন করছো অনি? ঘুম আসছে না তাই। কিন্তু আপনি কি করছেন ফারাজ ভাই? আপনিও তো জেগেই আছেন। ঘুম না আসলে গিয়ে পড়তে বসো। এখানে ওখানে ঘোরাঘুরির কি আছে? সামনে না তোমার অ্যাডমিশন? অর্নিলা বাঁকা চোখে ফিরে তাকিয়ে জবাব দিল, যাচ্ছি। সরফরাজ ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল, তোমার স্বপ্ন কোনটা অনি? কোন ইউনিভার্সিটি? অনি পিছন ফিরে বলল, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এভাবে আমার পিছু ঘোরাঘুরি না করে পড়তে বসো, তাহলে কিছু চান্স থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চায় তারা রাত দিন পড়াশোনা করতে থাকে, এভাবে ঘোরাঘুরি করে না। যদি তোমার স্বপ্ন সত্যি পূরণ করতে চাও তাহলে গিয়ে পড়তে বসো। অর্নিলা মাথা নাড়ালো। ঘরে এসেই বিছানায় বই খাতা নিয়ে বসে পড়ল। এই ঘরে শুধু একটা আলমারি আর বিছানা, কোনো টেবিল নেই। বিছানায় বসে কোলের মধ্যে বালিশ নিয়ে বই খুলে পড়তে বসলো। সে মোটেও এতদিন ঘোরাঘুরি করেনি, পড়েছেও বটে। ফারাজ ভাইয়ের চোখ থাকতেও নেই, তার দিকে তো কোনো নজরই নেই, দেখবে কি করে। পেন্সিল হাতে নিল, বইটা বের করে পড়তে শুরু করলো। খাতায় একটু একটু করে নোট করতে লাগলো। আধ ঘন্টা বাদে দরজায় কড়া নাড়ল কেউ। অনেক পিছন ফিরে তাকালো। ফারাজ ভাই দাঁড়িয়ে মুস্কি হেসে বলল, বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি ফারাজ ভাই? আগে তো বউ ছিল না, জানতাম না, জেনে নিলাম। এগিয়ে এসে ল্যাম্পশেডের পাশে কফির মগটা রেখে দিল, বলল, ঘুম আসলে ঘুমিয়ে পড়ো, জোর করে রাত জেগে পড়ার কিচ্ছু নেই। আপনি বানিয়েছেন আমার জন্য কফি? ভাবা যায়। রাতে ভাত তরকারি রান্না করে খাইয়েছি, এখন কফি রেখে তোর ঢং শুরু হলো? মাথায় টোকা মেরে বলল, কোনো বই লাগলে তার লিস্ট করে রাখবি, আমি কালকে নিয়ে আসবো। আপনার ইন্টার্নশিপ কবে থেকে শুরু ফারাজ ভাই? সময় আছে ঢের, সেসব তোকে জানতে হবে না, তুই পড়তে থাক। খিদে পেয়েছে ভাই? কফি খেয়ে নে। এটা খেলে পেট ভরবে। বিস্কুট নিয়ে আসছি। বেরিয়ে গেল ফারাজ। অনেক মজা লাগছে। ফারাজ ভাই তাকে ভালোবাসুক আর না বাসুক, তাকে তো ভালোবাসেই ছাড়বে। দরকার পড়লে জোর করে আদায় করে নিবে। ফারাজ ভাইয়ের যত্ন তার চাই। ফারাজ ভাই ইচ্ছে করে না করলে সেটাও জোর করে আদায় করে নিবে। কফি হাতে নিয়ে পায়চারি করতে করতে পড়ছে। অনেক পড়তে হবে, যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এটা শুধু তার স্বপ্নই না, আরও অনেক কিছু। ফারাজ ভাইকে সে চমকে দিবে। ফারাজ ভাই মনে করে তাকে দিয়ে কিছু হবে না, ঢাবিতে চান্স পেয়ে দেখিয়ে দিবে সে নিজেও কিছু কম না। সরফরাজ শেহদাদ যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে পারে, তার বউ অর্নিলা অথই শেহদাদও ঢাবিতে চান্স পেতে পারে। অনেকক্ষণ পেরোলো। বিস্কুট নিয়ে এখনো ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ নাকে এসে ঘ্রাণ ফিরল। অনি একগাল হেসে বিছানায় বসে পড়ল। সরফরাজ বাটিতে করে নুডলস নিয়ে হাজির হলো, বলল, ঘরে বিস্কুট নেই, এটাই খেয়ে নে। অনি চামচ দিয়ে নেড়ে দেখলো, এক গাদা পানি আর মশলা দিয়ে শর্টকাটে বানানো নুডলস। হেসে বলল, এই নাস্তা নুডলস বানানো কার কাছ থেকে শিখলেন ফারাজ ভাই? সস্তা নুডলস খেয়ে পেট ভরা, আমি গেলাম। অনি হাসলো। চটপট করতে গিয়ে গরম নুডলস মুখে হা হু করতে লাগলো। সরফরাজ দরজার সামনে দাঁড়িয়ে শুধায়, অনি, তোর বিছানায় পড়তে কষ্ট হয়? না তো, ভালো লাগে। আরামে শুয়ে বসে পড়া যায়। আরামে থাকলে পড়ালেখা হয় না। চলে গেল ফারাজ ভাই। অনি ব্যঙ্গ করে বলে উঠল, আরামে থাকলে পড়ালেখা হয় না। আসছে।
বাটিতে ফু দিয়ে খেতে লাগলো সে। ভোর হয়েছে অনেকক্ষণ। সারফরাজের ঘুম এভাবেই কম। গত রাতে অত দেরিতে ঘুমানোর পরেও খুব সকালে উঠে পড়ল সে। অনেক ঘরের সামনে এসে দরজায় হাত বাড়ালো। মনে পড়ল গত রাতের কথা। বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি? দরজায় কড়া নাড়ল না, পর্দা সরিয়ে উকি মারল। অনেক বিছানায় ঘুমাচ্ছে এলোমেলো ভাবে, এদিক ওদিক বই ছড়িয়ে আছে। নুডলসের বাটিটাও বিছানায় পড়া, খালি কফি মগটাও সেখানে। নোট পেন্সিল কিছুই গোছানো নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবকিছু গোছাতে লাগলো সারফরাজ। ঘরের কোণের দিকে তাকিয়ে ভাবল। অতপর নুডলসের বাটি মগ তুলে নিয়ে চলে গেল রান্নাঘরে। ফের আবারও ঘরে আসলো। অনির মাথার কাছে বালিশ নিচে পড়ে আছে, উঠিয়ে তার মাথার তলে রাখলো। চাদরটা এগিয়ে দিয়ে ফ্যানের বাতাস কমিয়ে দিয়ে চলে গেল সে। তার এতটুকু যত্ন, আদর, ভালোবাসা কোনো কিছুই টের পেল না অনি। সারফরাজ জানতেও চায় না, নিশ্চুপে এসে সবকিছু করে দূরে সরে যায়। সে চায় না কেউ এসব জানুক, জানতে পারুক। বিকেলের মধ্যে একটা টেবিলের ব্যবস্থা করে দিল অনির জন্য। সারফরাজ কাজের ক্ষেত্রে এত চালু এটা সে জানত না। শুধু তাই নয়, সন্ধ্যার মধ্যেই এক গাদা বই নিয়ে এলো নীলক্ষেত থেকে। নীলক্ষেতের নাম অনেক আগেই শুনেছে অনি, দেখার খুব ইচ্ছে। শুনেছে সেখানে নাকি বইয়ের স্তূপ। নিজের কল্পনায় সাজালো, সবটা বলল। ফরাজ ভাই, নীলক্ষেতে কোন জমির ক্ষেত আছে? তার চারদিকে বইয়ের দোকান। সারফরাজ না হেসে পারল না। এভাবেই গরমের মধ্যে এভাবে ছুটে এসে বেচারা ক্লান্ত। গায়ের শার্ট ভিজে গেছে ঘামে। এর মধ্যে অর্নিলার বোকা বোকা কথা শুনে সে জোরে হেসে উঠল। অনেক খানিকটা লজ্জা পেল, বুঝতেই পারল না বোকামি হয়েছে। বইয়ের স্তূপ টেনে ঘরে চলে গেল। সারফরাজ দরজার কাছে এসে বলল, তোকে একদিন নিয়ে যাব নীলক্ষেত, দেখে আসিস কোন জমির ক্ষেত আছে। ধুর, আমি কোথাও যাব না আপনার সাথে। আচ্ছা, যাস না। চলে গেল। কি অদ্ভুত, আরেকবার তো সাধতে পারত। ফারাজ ভাই কি কিছুই বুঝে না? নতুন একটা কোচিংয়েও ভর্তি করিয়ে দিয়েছে। অর্নিলা রাস্তাঘাট তেমন কিছুই চেনে না, তবে কোচিংটা বাড়ির কাছেই। সপ্তাহে 3 দিন যেতে হয়। বাসার সামনে থেকে একটা রিকশায় চড়ে সে যায়, আবার রিকশায় চড়ে ফিরে আসে। ইদানিং পড়াশোনা করছে ধুমিয়ে। সারফরাজ সকালবেলা উঠে নাস্তা বানিয়ে চলে যায় মেডিকেলে, সন্ধ্যার আগে আগেই ফিরে আসে। রান্না চাপায়, একবেলা রান্নাতেই তাদের হয়ে যায়। দুজন মানুষের আর কত। অনিলার রান্নাঘরে আসা ঘোর বারণ। টেবিল ছেড়ে সে উঠতেই পারে না। সারাক্ষণ পড়াশোনা। সারফরাজ দেখছে মেয়েটা প্রচুর পরিশ্রম করছে। এবার যদি টিকে যায় তাহলেই হয়। ওর মতো তো আরও হাজার হাজার শিক্ষার্থীও পরিশ্রম করছে। সবার লক্ষ্য একটাই, কিন্তু কার ভাগ্যে আছে বিধাতাই ভালো জানে। তবু নিরাশ হলে চলবে না। প্লেটে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে হাজির হয়। টেবিলের কোনায় রেখে অনেকে দেখে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চোখ মেলে তাকাতে পারছে না এমন হাল। তবুও মেয়েটা হাসে। সারফরাজের কি হয় সেই জানে। আনমনে তার মাথায় হাত বুলিয়ে বলে, একটু ঘুমিয়ে নে অনি। এই তো এই পাতাটা পড়ে শেষ করে নিই, এরপর ঘুমাবো। এত চিন্তার কিছু নেই, দেখবি তুই পারবি। অর্নিলা হাসে, চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তুমি যখন বলেছো তখন আমি পড়াবই। সারফরাজ দাঁড়িয়ে থাকে। পুরো খাতা নোট করা, কালো রঙের কলম দিয়ে গুটি গুটি লেখা। অর্নিলা চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খায়, বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না ফরাজ ভাই? সকাল সকাল এই নাস্তা বানাও, মেডিকেলে যাও, আবার এসে ঘরের কাজ করো। ঘরের কাজ আর কোথায় করি, একটু রান্না বান্না করি। এ আমি আগেও করতাম, তোর এত ভাবনার দরকার নেই। এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলে, আচ্ছা। অনি, অনি, সামনের সপ্তাহে চট্টগ্রামে পরীক্ষা শুরু হবে, তুই দিতে যাবি না? না ভাই। কেন, আবেদন করিসনি? করলি না কেন? আমার বিশ্বাস ছিল চট্টগ্রামে পরীক্ষা দিলে তুই টিকতি, রাজশাহীতেও তোর চান্স হতো। অর্নিলা উঠে দাঁড়ায়, বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি ঢাকাতেই পড়বো ফরাজ ভাই। ও চান্স পেলেও আমি যাব না। আপনাকে ছেড়ে আমি দূরে কোথাও যাব না। বালিশে মুখ গুজে সে। সারফরাজ ঈষৎ হতবাক হয়ে যায়। খেয়াল করে মেয়েটা 1 কাপ চা খেয়েও ঘুমাতে চলে গেল। অনেক ক্লান্ত ছিল বোধহয়। সারাটা দিন পড়াশোনা করে যাচ্ছে। টেবিল গুছিয়ে রাখে। অর্নিলার গায়ে চাদর টেনে নিঃশব্দে বের হয়ে যায়। সোফার উপর বসে পড়ছে অর্নিলা। আর 2 দিন বাদেই ঢাবিতে পরীক্ষা। নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়ে যাচ্ছে। আগের পড়াগুলো রিভিশন দিচ্ছে। অলস দুপুর। অর্নিলা জোরে জোরে পড়ছে। তার পড়ার আওয়াজ রান্নাঘর অবধি যাচ্ছে। সারফরাজ গরম গরম ভাতের থালা নিয়ে হাজির হলো। সোফায় বসে ভাত মাখিয়ে লোকমা তুলে ধরল অনির সামনে। অনি একদিকে খাচ্ছে, অন্যদিকে পড়ে যাচ্ছে। এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় দেখা যায় সরফরাজ তাকে খাইয়ে দিচ্ছে আর সে পড়ে যাচ্ছে। তার অজান্তেই ফারাজ ভাই তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সে যেমনটা চাইছিল তার চেয়েও বেশি কিছু পাচ্ছিল, কিন্তু ও তো মন দিয়ে বোঝার বোধটা অর্নিলার তখনও হয়নি। হবে কি করে? ভালোবাসার কতটুকুই বুঝে সে। ভালোবাসা যে বিস্তর, সেখানের এক ক্ষুদ্রাংশ সবেমাত্র ছুঁয়েছে তাকে। এর মধ্যে নিজেকে মিশিয়ে নেওয়া এখনো যে বাকি। পরীক্ষা শেষ হলো। পরীক্ষার আগে যত ঝামেলা যত কিছু গেল পরীক্ষার মাধ্যমে শেষ হলো। এবার সে ঘুমিয়েছে, চেঞ্জ অবধি করেনি। কত ক্লান্ত, মলিন মুখটা শুকিয়ে গেছে। দেখে মনে হয় দীর্ঘদিন ধরে ঘুমায় না। তার এমন ক্লান্তি মুখ দেখে মায়া হয় সরফরাজের। মেয়েটা সত্যিই বড্ড লড়েছে, সে নিজে সাক্ষী। এবার জিতলেই হয়, কিন্তু সবাই জিতবে না, সে নিজেও জানে। দিন কয়েক গেল, সরফরাজ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো। ছুটে আসলো অর্নিলার ঘরের সামনে। অনি শক্ত হয়ে বিছানায় বসে আছে। দুই একবার ডাক দিল, অনি, এই অনি। অনি সাড়া দিল না। কাছে এসে দাঁড়ালো। অনেক ঘোর ভাঙল। মুখ তুলে তাকানোর আগেই ডুকরে কেঁদে উঠল সে। সরফরাজ চেয়ার টেনে বসে তাকে সামলাতে লাগলো। এই হার সে মেনে নিতে পারেনি। তার স্বপ্ন ছিল এটা, তার জীবন ছিল। এত পরিশ্রম, এত রাত জাগা, সবকিছুই কি বৃথা হয়ে গেল? বিধাতা এতটা নির্দয় না হলেও পারত। সরফরাজ জড়িয়ে ধরল তাকে। তার শার্টটা আঁকড়ে ধরে কাঁদছে অনেক। সান্ত্বনা দেবার মতো কিছু নেই, তবুও বলছে, কিছু হয়নি অনি, কিছু না। এখানে সব শেষ না, এখনো অনেক ভার্সিটি আছে। জাহাঙ্গীরনগর, গুচ্ছ, 7 কলেজ, একটাতে তো চান্স হয়েই যাবে। এত কাদার কিছু নেই। বললেই হলো নেই। রাজেকে যেই স্বপ্ন সে জাগিয়েছিল তা তো ভেঙে গেল। কখনো চোখে দেখেনি সেখানকার রাস্তাঘাট, তাও মনের ভেতর সবকিছু সাজিয়েছিল। না দেখে এত করে চাইলো, তবু পেল না। সরফরাজ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্নার রেশ কমেছে, কষ্ট নয়। সরফরাজ মলিন কণ্ঠে বলল, হয়েছে অনি, এত কাদার মতো কিছু হয়নি। যার ভাগ্যে যা ছিল তাই পেয়েছে। গিয়ে দেখো, তোমার চেয়েও কারো কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তুমি হয়তো না পেয়ে কদিন কাঁদবে, কিন্তু তাকে সারা জীবন ভুগতে হতো। বিধাতা যা করে ভালোর জন্যই করে। এখানে সব কিছুরই শেষ না, থামো। অনি মুখ তুলে তাকালো। চোখের কার্নিশ বেয়ে নোনা অশ্রু গড়িয়ে পড়ছে। সরফরাজ মুছে দিল অশ্রুকণা। সচোখে তার সামনে কপালে চুমু খেলো, আলতো করে হেসে বলল, চল ঘুরে আসি, তৈরি হয়ে নে, আমরা আজই বাইরে যাব। অর্নিলা বিস্মিত নয়নে চেয়ে রইল শুধু। অর্নিলা অবশেষে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু ঢাবিতে চান্স না পাওয়ার দুঃখ তার কখনোই খুঁজবে না। এর মধ্যে তো আছেই ফারাজের দূরত্ব, তার অবহেলা। এই অবহেলা সইতে সইতে সে এখন ক্লান্ত। মাঝে মাঝে মন চায় অভিমান করতে, আর কথা বলবে না ফারাজ ভাইয়ের সাথে, কিন্তু এমনটা করতে পারে না সে। তার মন মানে বারবার তার কাছে নেতিয়ে পড়ে। বটগাছের মতো মাথা তুলে দাঁড়াতে পারে না। মন বলে, কার কাছে এত দম্ভ দেখাবে, সে তো তারই জীবন সঙ্গী। যদি ফারাজ ভাই তাকে ছেড়ে অন্য মেয়ের প্রতি আসক্ত থাকতো, তবু না হয় কিছু বলা যেত। তেমন কোনো লক্ষণও তো নেই। তাও আজ চুপি চুপি গিয়ে ফারাজ ভাইয়ের ফোনটা তুলে চেক করছিল। ভাইয়া তখন ঘরে ছিল না। ভালো করে ফোন চেক করছিল সে। এত গভীর মনে চেক করছিল যে ভাইয়া কখন এসে পাশে বসলো তার খেয়াল হলো না। অনেক খোঁজাখুঁজির পরও যখন কিছু পাওয়া গেল না, তখন তার মন থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ পাশ থেকে ভাইয়া যখন বলে উঠল, চেক করা হলো, আরো কিছু বাকি আছে। তরফর করে লাফিয়ে উঠল অর্নিলা। হতভম্ব হয়ে ফিরে তাকালো ফারাজ ভাইয়ের দিকে। ভাইয়া কি এতক্ষণ এখানেই ছিল? ছি ছি, লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। ফারাজ ভাই ফোনটা হাতে তুলে নিয়ে বললেন, আর কিছু দেখার নেই? আর সেখানে দাঁড়াতে পারল না অনি। চট করে চলে এলো নিজের ঘরে। দরজা বন্ধ করে বসে রইল। পণ করলো যতক্ষণ না অবধি ফারাজ ভাই ডাকছে ততক্ষণ সে ঘর ছেড়ে বের হবে না। কিন্তু তার মন স্থির বেশিক্ষণ রইল না। খানিকক্ষণ বাদেই দরজায় কড়া কেউ। অনিলা কান পেতে শুনছে, কেউ বোধহয় ঘরে এসেছে। মেয়েলি কণ্ঠ আসছে। অনিলা আরো ভালো করে কান পাতল। গলা চেনা চেনা লাগছে। মনে হচ্ছে মেঘলা এসেছে। হ্যাঁ, সেই। দরজা একটু ফাঁক করে উকি মেরে দেখতে লাগলো। ফারাজ ভাই হেসে হেসে মেঘলার সাথে কথা বলছে। হাসির কি বাহার! সবে মনে পড়ল, ফোনে কি আছে? ফোনে তো কিছু থাকার কথা নেই। মেঘলা বদের হাড্ডিটাই তো এখানে, ফোনে আবার কারো থাকার কি দরকার? যেই ভাবলো ঘর ছেড়ে আর বের হবে না, অমনি মেঘলাই আসতে হলো। ধুর, ঠিক করে অভিমানটাও সে করতে পারছে না। একরাশ বিরক্তি নিয়ে বের হলো ঘর থেকে। মেঘলার দিকে ফিরে একগাল হেসে বলে, তা তুমি কোন কাজে এসছো? কোনো কাজে এসছো নাকি? হ্যাঁ, ওই সরফরাজ ভাইয়ের এসেছি, একটু দরকার ছিল।
তো দাঁড়িয়ে কেন, বসো না। হ্যাঁ বসছি। অর্নিলা আর চোখে দেখছে। ঢং করে বসেছে মেয়েটা। ভালো করে একটু দেখে নিল। চুলগুলো স্টাইল দিয়ে কাটা। নিজের চুলগুলো ছুঁয়ে দেখলো। কোমর অবধি তার বেনি করা চুল। পরশু আশ্রয়ে বেনি পাকিয়ে রেখেছিল। ধুয়েছিল কবে তা মনেও পড়ছে না। একটু সংকুচিত হয়ে গেল অনি। আর চোখে মেয়েটাকে দেখছে, যাতে সে বুঝতে না পারে অনি তাকে দেখছে। ফারাজ ভাই কেমন হেসে হেসে জিজ্ঞেস করছে, পড়াশোনার খবর কি তোমার? কেন, তার পড়াশুনো জেনে আপনার কাজ কি ফারাজ ভাই? এত কেন জানতে হবে সবকিছু? মুখ ভেঙচি কাটল। মেঘলা সেজেছে, চোখে লেপটে কাজল দিয়েছে, ঠোঁটে ছোঁয়ার রং। অনিলা নিজের ঠোঁট দুটো কামড়ে ধরল। ঠোঁট ফেটে চামড়া বেরিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো মেঘলা অনেক সুন্দরী। টকটকে তার গায়ের রং, একটু ফুল ছুঁয়ে দিলেই যেন লালচে হয়ে ওঠে। এমন মেয়ের দিকে নজর পড়বে না তো কোথায় পড়বে? আশপাশ উসখুস করছে। একটু আয়নাতে নিজেকে দেখে নিতে ইচ্ছে করছে। কেমন লাগছে কে জানে। সারফরাজ বলে ওঠে, অনি, একটু চা নিয়ে আসো মেঘলার জন্য। হ্যাঁ, এত স্বাদ, আমি আনবো ওর জন্য চা। অর্নিলা হাসল। শাড়ি কোমরে গুজে বলল, যাচ্ছি। এক পা এগিয়ে গিয়ে বলল, কিন্তু ফারাজ ভাই, ঘরে তো চা পাতি নেই, সকালেই ফুরিয়ে গেছে। শাসপরাজ আশ্চর্যিত ভঙ্গিতে চেয়ে রইল অর্নিলার দিকে। এমনভাবে মেহমানের সামনে এই কথা অনি বলবে তা ধারণার বাইরে ছিল। হাসার চেষ্টা করলো। অনি দাঁত বের করে হেসে তাকিয়ে আছে সারফরাজ শেহদাতের দিকে। মেঘলা হেসে বলল, থাক সারফরাজ ভাইয়া, আমি চা খাই না। ও, খাও না, যাক ভালো হলো। বলেই ধপ করে বসে পড়ল সারফরাজের পাশে। সারফরাজ ধীরে স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, বিস্কুট নিয়ে আসো। ও তো পরশু শেষ হয়ে গেছে। সারফরাজের অস্বস্তি বোধ হচ্ছে। একটু বিচলিত হয়ে বলল, তাহলে মিষ্টি তো আছে, আমি গতকালই এনেছিলাম। ফারাজ ভাই, আপনি জানেন না আমি মিষ্টি কত পছন্দ করি। 2 পিসই ছিল, দুপুরেই আমি খেয়ে ফেলেছি। বলেই গাল ভর্তি হাসল। সারফরাজ নিশ্চিত হয়ে গেল অর্নিলা পুরোপুরি মিথ্যে কথা বলছে। মেঘলার সামনে কিছু বলতেই পারছে না। এ যেন গলায় কাটা বিধবার মতো হলো। মেঘলা হেসে বলল, না থাক, আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। সারফরাজ আর চোখে অনির দিকে তাকালো। অনি এখনো হাসছে। সারফরাজ মুখ ফুটে বলল, নুডলস। অর্নিলা চটপট জবাব দিল, আমার হাত অনেক ব্যথা করছে ফারাজ ভাই, আমি এখন রাখতে পারবো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সারফরাজ উঠে দাঁড়ায়। মলিন বুকে বলে, তুমি বসো মেঘলা, আমি নুডলস রেঁধে আনছি। অর্নিলা উৎকণ্ঠে বলে, এই সস্তা নুডলস। চোখ রাঙিয়ে রান্নাঘরের দিকে চলে যায় সারফরাজ। তাতে অর্নিলার কিছু যায় আসে না। করুক গে রাখ। মেঘলা বোধহয় কিছু বলতে চাইছে। অর্নিলা বাধা দিয়ে বলে ওঠে, আরে মেঘনা, তোমার টেস্ট এক্সাম কেমন গেল? ভালো। বলেই রান্নাঘরের দিকে উকিঝুঁকি মারছে। বারবার উসখুস করছে। অর্নিলা চোখে মুখে বিজয়ের হাসি। ভালোই হয়েছে ফারাজ ভাইকে রান্নাঘরে পাঠিয়ে। এই মেঘলার থেকে ভাইয়া যত দূরে থাকবে ততই মঙ্গল। এতক্ষণ তো ভালোই মুখ দিয়ে গড়গড় করে কথা বের হচ্ছিল, এখন আর কথা বলছে না। ইস, ফারাজ ভাইকে দেখলেই মনে হয় মুখটা শুধু চুলকায়। অর্নিলা আবারও জিজ্ঞেস করলো, আন্টি কেমন আছে? ভালো। আর তোমার আব্বা? সেও ভালো। অর্নিলা হাসলো মেঘলাকে অস্থির হতে দেখে। ইস, কতই না সুখ লাগছে না। হঠাৎ সারফরাজের কণ্ঠ। অর্নিলা ঠিক শুনল, ভাইয়া তাকেই ডাকছে। মেঘলা চট করে দাঁড়িয়ে বলল, ওই সারফরাজ ডাকছে। বললেই রান্নাঘরের দিকে চলে গেল। অর্নিলা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ের সাহস তাকে হতবাক করে দিল। রেগে উঠে দাঁড়ায় সে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মেঘলা, ভেতরে সারফরাজ। সামান্য কিছুক্ষণ রান্নাঘরে থেকে ঘেমে একাকার সারফরাজ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেগুলো শার্টের হাতে মুছে ফেলল। তাকে দেখতে এখন আরো আকর্ষণীয় লাগছিল। সারফরাজ মনে করল অনি এসেছে, তাই বলে উঠল, অনি, ওই তেলের বোতলটা কোথায়? আরে তুমি? মেঘলা হাসে। খোলা চুলগুলো খোপা বাঁধে সারফরাজের সামনে। ভুরু কুচকে তাকায় সারফরাজ, কিন্তু মেঘলার দিকে নয়, তার পেছনে অনির দিকে। মেঘলা খুশি খুশি মনে বলে ওঠে, বাহ সারফরাজ ভাইয়া, আপনি এত ভালো রান্না পারেন। জানেন, আমার খুব শখ আমার বড় রাঁধতে পারবে। তাহলে এমন বর খুঁজে নাও না মেঘলা, অন্যের বরের দিকে আর
নজর নাই বা দিলে? মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে ওঠে অর্নিলার জবাবে। অর্নিলা তাকে পেরিয়ে রান্নাঘরে ঢুকে থমথম কণ্ঠে সারফরাজকে বলে, ওই তো ওইদিকে তেলের বোতল। সারফরাজ নিশ্চুপে মাথা নাড়ে। মনে হচ্ছে ঘরের আবহাওয়া ঠিক নেই। অর্নিলা ফের মেঘলার দিকে ফিরে হেসে বলে ওঠে, তুমি কেন ছুটে এলে মেঘলা? ফারাজ ভাই তো তোমায় ডেকেছিল, শোনোনি? ইস, এত ছোট বয়সেই কান দুটো নষ্ট করে ফেললে। সারাদিন কি হেডফোন গুজে গান শোনো নাকি? সারফরাজ ইতস্তত বোধ করছে। সে কিছু বলতেও পারছে না মেঘলার সামনে। মনে হচ্ছে এখন কথা বলাই বিপজ্জনক। মেঘলা ইনিয়ে বিনিয়ে বলল, ওই পানি খেতে এসেছিলাম। কিন্তু পানি তো বসার ঘরেও আছে। কিন্তু ফ্রিজ তো এখানে, আমি ঠান্ডা পানির জন্য এসেছিলাম। ঘরের কি কোথায় সব যেন তোমার মুখস্থ? হ্যাঁ, আগে রোজ আসতাম তো তাই। রোজ আসতে? প্রশ্নটা মেঘলাকে করলেও ফিরে তাকায় সারফরাজের দিকে। অনিলার দৃষ্টি যেন ছুরির চেয়েও ধারালো। সারফরাজ ঢোক গিলে, হ্যাঁ, সারফরাজ ভাইয়া একা থাকতেন তাই আম্মু মাঝে মাঝেই তার খোঁজ নিতে পাঠাতো তাই। অর্নিলা হেসে শুধায়, জানো, আমার নিচতলায় একজন নতুন ভাড়াটে এসছে। বেচারাও একা থাকে। সে কিন্তু আমার মেয়ে। তার খোঁজ খবর নিতে যেতেও তো পারো, তাই না? কারণ এখন তো সারফরাজ ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য তার বউ আছে। তাই এই বাসায় যখন তখন না আসাটাই ভালো। সোজাসুজি কথাগুলো বলে মেঘলাকে থমকে দিল অর্নিলায়। মেঘলা আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ভাইয়া, আমি আসি বলেই দ্রুত বের হয়ে গেল। অর্নিলা বলে উঠল, সে কি ঠান্ডা পানি খাবে না? কথাখানা তার কানে গেল কিনা জানা নেই, কিন্তু পরক্ষণেই ফারাজ ভাইয়ের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। তার রক্তবর্ণ দৃষ্টি অতঃপর চটে বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। কোনো কিছু না করেও আজ সে এমন বাজেভাবে ফেসে গেল। অর্নিলা গরম গরম নুডলস মুখে দিচ্ছে। গপ গপ করে খাচ্ছে সে। কাজটা করেছে রাগের বশে। আবারও চামচ ভর্তি ধোয়া ওঠা নুডলস মুখে দিল। সারফরাজ গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল। অর্নিলা পানির দিকে ফিরেও তাকালো না। আবারও যেই না নুডলস মুখে দিতে যাবে অমনি সারফরাজ তাকে থামিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে অর্নিলা ফিরে তাকালো সারফরাজের দিকে। সারফরাজ শক্ত কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে, থামো এবার। কেন কেন থামবো? সরুন, আমার খিদে পেয়েছে। তাই বলে এমন রাক্ষসের মতো খাবে? আর আমি জানি তোমার মোটেও খিদে পাইনি, রাগে তুমি এমনটা করছো। বেশ করছি, আপনার কি তাতে? অনি প্লিজ, ও বাচ্চা মানুষ, একটু উড়নচণ্ডী আর চঞ্চল। তাই বলে তুমি তো বাচ্চা নও, তুমিও এমন করবে? ও তাই তো, আমি তো এখন বড় হয়ে গেছি ফারাজ ভাই। মেঘলা এখন বাচ্চা, তাই উড়নচণ্ডী এমন তো করবেই। কই ফারাজ ভাই, যখন আমি এমন করতাম তখন তো আপনি এই কথা বলতেন না। আপনি তো এমন হেসে তখন আমার সাথে কথা বলতেন না। আপনার কাছে ঘেঁষতেই দিতেন না। দূরে পালিয়ে বাঁচতেন, বলতেন আমি ছোট। তখন এত মায়া কোথায় ছিল? আর এখন বলছেন মেঘলা ছোট? বাহ, চমৎকার। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। সারফরাজ নিশ্চুপ দৃষ্টিতে চেয়ে আছে। অনির বলা তীক্ষ্ণ কথাগুলো তার বুকে এসে বিঁধেছে। অনির চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো। দুপা এগোতেই হঠাৎ মনে হলো সারফরাজ তার বাহু আঁকড়ে ধরেছে। অনেক পিছন ফিরল। ফারাজ ভাইয়ের মলিন দৃষ্টি তার উপর। কিছু বলার আগে ফারাজ ভাইয়ের হেসকা টানে তার কাছে ধরা পড়ল অর্নিলা। ফারাজ ভাই হাত রাখলো তার কোমরে। রোজ রোজ ফারাজ ভাইকে দেখানোর জন্যই শাড়ি পরে ঘুরে বেড়ায় সে, কিন্তু কখনো এ ভাই ফারাজ ভাই তাকে কাছে টেনে নেয়নি। তার হাত দুটো ফারাজ ভাইয়ের বুকের উপর। কেন জানি সে দৃষ্টি মেলাতে পারছে না। আবারও তার চোখে অশ্রু ভরে উঠছে। আজ এই বাড়িতে প্রায় 1.5 মাসের কাছাকাছি। কখন তো ফারাজ ভাই এমন আবেগে তাকে কাছে টেনে নেয়নি। তার উষ্ণ হাতের ছোঁয়া কখনোই এভাবেই তাকে ছোঁয়নি। আজ হঠাৎ কি হলো? অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। কানে ভেসে এলো সেই স্বর। অনি। সর্বাঙ্গ কেঁপে ওঠে এই কণ্ঠে। তার মনের আবেগ অনুভূতি সব মিশে একাকার। ফারাজ ভাইয়ের ঠান্ডা হাত তার চিবুকে এসে ঠেকেছে। মুখ তুলে চাইল সে। ফারাজ ভাইয়ের ঝাপসা মুখের দেখা মিলছে। সে বুঝতে পারছে ফারাজ ভাই তার কাছে আসছে, আরও কাছে, অনেক কাছে। আচমকা তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছে না সে। দুহাতে খামছে ধরল সরফরাজের শার্ট। চারদিকে তখন নিস্তব্ধ, নীরব ঠেকছে তার কাছে। সেই ঠোঁটের স্বাদ, সেই প্রেম, সেই ভালোবাসা তার অস্থির মনকে শান্ত করে তুলছে।
সে যেন কোনো এক ঢেউ খেলানো সমুদ্র। খানিক বাদে ছাড়া পেল সে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না। কোমর থেকে হাতটাও আস্তে আস্তে সরে গেল। অনিও ছেড়ে দিল শার্টটা। কি যে বলা উচিত, করা উচিত, সারফরাজ সেটা বুঝতে পারল না। চোখের চশমাটা পরে এদিকে ওদিকে তাকালো সে। হঠাৎ অর্ণিলা বলে উঠল, আরো কিছুক্ষণ চুমু খেতে পারলেন না ফারাজ ভাই? এত কিসের তাড়া ছিল আপনার? বিহব্বল দৃষ্টিতে অর্ণিলার মুখের দিকে তাকিয়ে রইল সারফরাজ। মেয়েটা কি সহজেই কথাগুলো বলে ফেলল? সে মিনমিনিয়ে বলল, আমার কাজ আছে। বলেই ঘরের দিকে চলে গেল। কিন্তু অর্ণিলার হাত থেকে বাঁচা কি এতই সহজ? সেও নাছোড়বান্দা। পিছন পিছন এগিয়ে বলে উঠল, এখন কিসের কাজ ফারাজ ভাই? শুনুন না আমার কথাটা, আরেকটা বার চুমু খান আমায়। অনি চুপ করো। কেন চুপ করব? কেন? তোমাকে কিছু বলাই বেকার। বলেই ধপ করে দরজাটা বন্ধ করে দিল। অনি চমকে উঠল, এ কি? এটা কেন হলো? ফারাজ ভাই এটা কি করলো? কিছুক্ষণ দরজায় কড়া নেড়েও কোনো লাভ হলো না। ভাইয়া দরজা খুলেনি। একরোখা ছেলে একটা, রেগে নিজের ঘরের দিকে চলে গেল। রাতের বেলা ফারাজ ভাইয়ের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে অনি দরজার গোড়ায় এসে দাঁড়ালো। সারফরাজ পিছন ফিরল। চেয়ে দেখে অনিলা বড় পরিপাটি হয়ে একটা বালির সাথে দাঁড়িয়ে আছে। মুস্কি হেসে বলল, ফারাজ ভাই, আজ রাতে আমি আপনার সাথে ঘুমাই? সারফরাজ জবাব দিল না। আসলে অর্ণিলা জবাবের আশাই করেনি। ফট করে ঘরে ঢুকে সোজা বিছানার উপর বসে পড়ল। বালিশ রেখে চাদর টেনে শুয়ে পড়ল। সারফরাজ কিছুক্ষণ হা হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। অতঃপর বইয়ের দিকে মনোযোগ দিল। অর্ণিলা কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করতে থাকলো, ফারাজ ভাই, আপনার পড়া শেষ হয়নি, কখন ঘুমাবেন? সারফরাজ জবাব দিল না। ফারাজ ভাই, ও ফারাজ ভাই। আমার দেরি হবে অনি। আনমনে অপেক্ষা করতে লাগলো। একটু ফোন নেড়ে চেড়ে দেখলো, আবারও ফিরে চাইল। ফারাজ ভাই তখনও বই ছেড়ে উঠেনি। এভাবে অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গেল। সারফরাজ পিছন ফিরল। অর্ণিলার ঘুমান্ত মুখের দিকে ফিরে একগাল হাসল সে। উঠে দাঁড়ালো। বিছানার কাছে এগিয়ে এসে তার কপালে একটা চুমু খেল। হেসে বলল, অর্ণিলা তখন একটু নড়ে চড়ে উঠল। আলো নিবল। সারফরাজ একপাশে শুয়ে পড়ল। অর্ণিলার ঘুম তখনও ভাঙেনি। ঈদের ছুটিতে সারফরাজ আর অর্ণিলা এসেছে মোহনগঞ্জ। তবে বেশি দিনের জন্য নয়। সারফরাজের ছুটি তেমন পায়নি। 20 রোজ অবধি তো শহরেই ছিল। শহীনুর বেগম কতবার করে ফোন করলেন চলে আসতে। একটাই তো রোজা, তাও বছর ঘুরে, তাও বুঝি দুজনের সময় হলো না। অর্ণিলা ব্যস্ত পড়াশোনা নিয়ে আর সারফরাজ ব্যস্ত মেডিকেল নিয়ে। অর্ণিলা তবুও যেন সকল ব্যস্ততা কাটিয়ে যেতে পারত, কিন্তু গেল না। কেমন করে যাবে? বরকে এখানে একা ফেলে কি যাওয়া যায়? এতদিন পর গ্রামে নিজ বাড়িতে ফেরত এসেছে, যেন বুক ভরে শ্বাস নিল অর্ণিলা। রোজার শুরু থেকে আরাফাত এখানে। আরাফাত চান্স পেয়েছে বুয়েটে। যাক, তার স্বপ্ন পূরণ হলো। তাদের একজোটই 2 স্বপ্ন ছিল। একজন পূরণ করতে পেরেছে বলে অর্ণিলা বেশ খুশি। সেখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করছে সে। অর্ণিলা বসার ঘরে এসেই দেখতে পেল আরাফাত চেয়ারে বসে আম খাচ্ছে। অর্ণিলা আহাম্মকের মতো কতক্ষণ চেয়ে রইল। দুপুর গড়িয়ে গেছে। এই রোজার সময় এত বড় হাবলা ছেলে নাকি রোজা রাখেনি। সোফার কুশন গায়ে ছুঁড়ে মেরে পড়ল। কি রে হাবলা, তুই রোজা রাখিসনি কেন? আরাফাত উল্টো হাসলো, বলল, খাবি? এটা ছেলেবেলার অভ্যাস। সবসময় অর্ণিলাকে জ্বালাতন করা তার চাই। অর্ণিলা মুখ ভেঙচি কেটে বলল, আমি তোর মতো নাকি রে? আম্মু জানে তুই এই কাজ করেছিলি। মা, ও মা, এসে দেখো তোমার হাতির মতো ছেলের রোজা না রেখে আম খাচ্ছে। সারফরাজ ব্যাগ হাতে নিয়ে ঢুকলো। ঘেমে একাকার, ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে পড়ল। শাহিনুর বেগম ছেলের পেছন পেছন এসে মাথার উপর ফ্যানটা ছেড়ে দিলেন। ধীরে সুস্থে বললেন, ওকে বলিস না, ওর শরীর ভালো না। শরীর ভালো নেই? আহ, সব ঢং। ছেলে তো, তাই দোষ দেখতে পাও না। এভাবে কেন বলছিস? আমি কি সব সময় তোর দোষ দেখি বলতো? ছেলেটা গতকাল থেকেই ইফতারের পর থেকে শরীরটা খারাপ। কয়েকবার বমি করেছে, স্লাইনও দিয়েছে রাতে একটা। আজকের দিনটা যাক। হ্যাঁ, তাই বলে এভাবে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করবে? এভাবে বলিস না সারফরাজ, তুমি রোজা তো? সারফরাজ মাথা নাড়ল। অর্ণিলা মুস্কি হেসে বলে, আমিও রোজা মামুনি, লক্ষ্মী মেয়ে, তোমার ছেলের মতো অকর্মা না। ভালো হয়েছে, যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। সারফরাজ ঘরে যাও।
সারফরাজ উঠে দাঁড়ালো, এক হাতে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে গেল। আরেফাতের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ তেমনটাই, একদম নিচে নেমে গেছে। এখন ভালো আছি। কিরে বুড়ি, আম খাবি? এই দেখ। বলেই কামড় বসালো। অর্নিলা মুখ ভেঙচি কেটে চলে গেল। আম তার ভীষণ পছন্দ, আর এই পাকনা ছেলে তাকে এভাবে খোঁচা দিচ্ছে। সারফরাজ মৃদু হেসে পড়ল।